নিজের বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে কারো স্পর্শ পেতে আমার ঘুম ভেঙে যায়। চোখ জোড়া মেলাতেই অনুভব করলাম আমি ছাড়াও আমার রুমের মধ্যে অন্য কারো উপস্থিতি। শরীরটা শিউরে উঠল আমার। আমার রুমে এত গভীর রাতে কে আসতে পারে? কথাটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি অনুভব করলাম কেউ একজন আমার পিছন থেকে আমার কোমরের ওপর হাত রাখলো। ভয়ে শরীরটা ঠান্ডা হয়ে আসছে আমার। শরীরটা বেশ ভারী হয়ে গেছে, একটু নড়াচড়া ওঠার শক্তি নেই আমার। হাতটা আমার কোমর থেকে সরে যেতে আমার কানে আর গলার ওপর কারো গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। নিঃশ্বাস এর উষ্ণতা আমার অদ্ভুত রকম ভাবে কাছে টানছে। আমি বিছানা থেকে অনেক কষ্টে নিজের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ালাম। বিছানা থেকে উঠে দাঁড়াতেই আমি রুমের লাইটটা অন করলাম। লাইট অন করে আমি বিছানার দিকে তাকাতেই আমার চোখ জোড়া ছানাবড়া হয়ে যায়। আমি কাকে দেখছি? আয়াত ভাইয়া আমার রুমে, আমার বিছানায়। এত রাতে গলাটা এক মুহূর্তে শুকিয়ে আসে আমার। একটা ঢোক গিলে নিজেকে একটু শান্ত করতে চেষ্টা করলাম। আয়াত ভাইয়া উপস্থিতি আমার মনের মধ্যে এক অজানা ভয় সৃষ্টি করে দিল। হাত পা কাঁপছে আমার। আয়াত ভাইয়া আমার বিছানার পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তাকে উদ্দেশ্য করে কিছু বলার শক্তি পাচ্ছি না। অনেকটা সাহস করে একটু শান্ত গলায় বলার চেষ্টা করলাম, আয়াত ভাইয়া এসব কি? আমার রুমে এত রাতে আপনি, তাও আমার বিছানায়। কথাটা শেষ করতেই আয়াত ভাইয়া আমাকে অবাক করে দিল। আয়াত ভাইয়া আমার রুমের দরজার কাছে দিয়ে দরজাটা বেশ শব্দ করে বন্ধ করে দিল। আয়াত ভাইয়া এমন ব্যবহারের সাথে আমি পরিচিত নই। আমার মনের মধ্যে ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমি দৌড়ে আয়াত ভাইয়ের কাছে ছুটিয়ে চলে আসি। দরজা খোলার চেষ্টা করতেই আয়াত ভাইয়া আমার দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে ভীষণ কর্কশ গলায় বলে উঠল, ভুল করেও দরজা খোলার কোনো চেষ্টা করিস না অর্শি। আর যদি চিৎকার করিস তো তোর সম্মান নষ্ট হবে। আমি চাই না তোকে এই সমাজ নষ্টায় মেয়ে নাম ধরে ডাকুক। আয়াতের কথা শুনে অর্শি একদম চুপসে যায়। আয়াত অর্শির দিকে এগিয়ে আসতে থাকে। অর্শি আয়াতের চোখ বরাবর দৃষ্টিপাত করে আছে। অর্শির চোখ জোড়া আয়াতের দিকে ভীষণ ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করছে। আয়ান অর্শির দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে অর্শির দিকে এগিয়ে যেতে থাকে। অর্শি এক পা করে পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে যায়। আয়াত অর্শির খুব কাছে চলে আসে। অর্শি একদিক মুখ বাঁকিয়ে ফিসফিস করে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়াত ভাইয়া প্লিজ, আমার কোনো ক্ষতি করিয়েন না, আমি আপনার বোন, প্লিজ ভাইয়া। অর্শির কথা আয়াতের কানে যাচ্ছে না। আয়াত অর্শির কোমরে নিজের হাত রাখতে অর্শি নিজেকে শান্ত করলো। অর্শি আপন মনে ভাবতে লাগলো, আয়াত ভাইয়া আমাকে চুপচাপ থাকতে বলল আর আমি চুপচাপ নিজে সব থেকে দামি সম্পদ, আমার সম্মান তার হাতে তুলে দেব। এটা কি করে সম্ভব? সম্মান নষ্ট হোক তবুও নিজেকে কারো কাছে নত করব না আমি। কথাটা ভাবতেই অর্শি আয়াতের হাত ধরে নিজের কোমর থেকে সরিয়ে দিল। আয়াত অর্শির দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কাজটা আমায় করতে দে অর্শি, আমি মরে যাব তবুও নিজের সম্মান নষ্ট করতে দেব না। কথাটা শেষ করতেই অর্শি আয়াতের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। আয়াত কিছুই বুঝতে পারল না, কি থেকে কি হয়ে গেল। ঠাস! তোর বাবা আমাকে আশ্রয় দিয়েছে বলে আমার সাথে নোংরামি করতে চলে আসবি আর আমি সব কিছু মেনে নেব, তা তো হতে পারে না। আমার কাছে আমার আত্মসম্মান পৃথিবীর সব থেকে দামি, যেটা আমি কখনো কাউকে দিতে দেব না। মাইন্ড ইট মিস্টার আয়াত, বেরিয়ে যান আমার রুম থেকে। সকাল হতেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।
অর্ষির কথা শুনে আয়াত থ মেরে দাঁড়িয়ে যায়। অর্ষির থাপ্পড়ে যতটা না রাগ হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি রাগ হয়েছে অর্ষি চলে যাবে এটা শুনে। আয়াত অর্ষির হাত জোড়া দুম করে চেপে ধরে অর্ষিকে তার মুখের দিকে বরাবর থেকে ঘুরিয়ে নিল। পিছন থেকে অর্ষির কানের কাছে মুখ নিয়ে আয়াত ফিসফিসিয়ে বলতে লাগলো, আমার তোর শরীরের ওপর কোনো ইন্টারেস্ট নাই, তবুও আমায় বাধ্য করিস না। আমি তোর রুমে তোকে ধর্ষণ করতে আসি নাই। আমি এসেছি তোর পিঠে লেপ্টে থাকা আমার এই সিপটা নিতে। এই তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার রুমে ফার্দার তুই যাবি না। কথাটা শেষ করতেই আয়াত অর্ষিকে একটা ধাক্কা মেরে নিজের থেকে সামান্য দূরে সরিয়ে দিল। অর্ষিকে ধাক্কা দিয়ে আয়াত হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত চলে যেতেই অর্ষি হাঁটু গেড়ে ধপাস করে ফ্লোরে বসে পড়ে, বুঝতে পারছে না কিছুই। আয়াত ভাইয়া হঠাৎ করে রাতের গভীরে আমার রুমে চলে আসলো। যে কেউ হলে ঠিক এতটাই ভাবতো যে নিশ্চয় কোনো বাজে উদ্দেশ্য আমার রুমে এসেছে, তাও আমার বিছানায়। অর্ষি আপন মনে ভাবছে আয়াতের কথা, আয়াতকে থাপ্পড় মারাটা উচিত হয়নি, কিন্তু উনি তো আমার শরীরে টাচ করেছে, এটা কি যুক্তিযুক্ত? আমি ভুল কিছু করিনি। আজ আবারও মনে পড়ে গেল পুরনো অতীতের কথা। আয়াত ভাইয়া আমাকে মনে করিয়ে দিল সেই বিষাক্ত অতীতের কথা যা আমাকে তাড়া করে বেড়ায়। আপনারা হয়তো ভাবছেন আয়াদের পরিবারের সাথে আমার সম্পর্ক কি। তা হলো বলি, আমার নাম অর্ষি। যখন আমার বয়স মাত্র 11 তখন থেকে আমি আয়াত ভাইয়াদের বাড়িতে থাকি। আয়াত ভাইয়ার বাবাকে বাবা বলে থাকি, কারণ আমার বাবা নেই। বাবা নেই বলতে আমি অনাথ ঠিক, তবে সেটা আমার মা এর জন্য। আমার মা আমার বাবার খুনি। নিজ হাতে আমার মা আমার বাবাকে খুন করেছে। নিজের চোখের সামনে আমি আমার বাবাকে খুন হতে দেখেছি। আমার বয়স তখন 9 বছর। প্রতিদিন খেতাম, বাবা অফিসে গেলে আমাদের বাড়িতে অনেক লোক আসতো। লোক বলতে কিছু আঙ্কেল আসতো। আমি তখন কত কিছু বুঝতাম না। একদিন ভুল করে আমি আমার মায়ের সাথে এক আঙ্কেলের ভীষণ নোংরা আপত্তিকর অবস্থায় দেখে ফেলি। তখন আমার অত কিছু ধারণা ছিল না, কিন্তু এতটুকু বুঝতাম যে তারা কোনো নোংরামি করছে। আমার মা আমাকে দেখার পরেও বিষয়টা হালকা করে দেখলো। উনি তার কাজ চালিয়ে যেতে লাগলেন। বাবা অফিস থেকে ফিরতে আমি বাবাকে বলে দেই কথাটা। সেই দিন আমার ভুল ছিল এটাই যে বাবাকে সবটা বলে দিয়েছিলাম। ওই দিন যদি বাবাকে না বলতাম, তবে আমার বাবা আজ আমার কাছে থাকতো। বাবাকে কথাটা বলার পরে বাবা কিছু বলল না। পরের দিন সকালে বাবা অফিস যেতেই ওই আঙ্কেল বাড়িতে আসলো আমার জন্য কিছু চকলেট নিয়ে। আমি চকলেট নিয়ে নিজের রুমে গিয়ে পুতুল নিয়ে খেলছি। এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি নিজের রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে আসতেই দেখি বাবা মা এর সাথে উচ্চস্বরে কথা বলছে। মা আর ওই আঙ্কেল বাবা কথাগুলো শুনছে। আচমকা মা বাবার গলা চেপে ধরে। ওই আঙ্কেলটা বাবার হাতটা পা ধরে বেঁধে ফেলে আর আমার মা বাবাকে ছুরিতে আঘাত করে খুন করে। ওই দৃশ্য বর্ণনা করার মতো নয়। নিজের নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম। অনেক কেঁদেছি আমি। দুদিন মুখে কিছু তুলিনি। কিছুদিন যেতেই আমি আমার মা এর আসল রূপ দেখতে পেলাম। রোজ রোজ এক একজন আমাদের বাড়ি আসতো আর আমার মা তাদের নিয়ে ফুর্তি করত। একদিন এক আঙ্কেল আমাকে দেখে, আমার মাকে উদ্দেশ্য করে বলে, তোমার মেয়ের কত দাম হবে, বয়স কত ওর? মা হেসে জবাব দিল, এই তো 10 বছর, আর একটু ধৈর্য ধরো, ওকেও আমাদের লাইনে আনবো। মা এর কথাটা শোনার পরে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি ওই দিন রাতে যখন
মা অন্য একজনের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছিল, ঠিক তখনই বাড়ি থেকে পালিয়ে আসি। লজ্জা করছে ওই মহিলাকে মা বলে ডাকতে। আমি বাড়ি থেকে পালিয়ে থানায় এসে পুলিশ আঙ্কেলকে সব কিছু বলে দেই। আর যেই পুলিশ আঙ্কেল হলো আয়াত ভাইয়ের বাবা। উনি আমার কথা শুনে আমাকে নিজের সাথে এখানে নিয়ে আসেন। তারপর থেকে এখানেই থাকি আর এখান থেকেই পড়াশোনা করি। বাকি কথা ধীরে ধীরে জানতে পাবেন। সকাল হতেই রুমের বাইরে বেশ চিৎকার চেঁচামেচির শব্দ কানে ভেসে আসতে লাগলো অর্ষির। অর্ষি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে আসতেই অবাক হয়ে যায়। অর্ষি দেখতে পায় আয়াত তার রুমের দরজা বন্ধ করে আছে। এত ডাকার পরেও খুলছে না দরজা। অর্ষি আয়াদের রুমের সামনে যেতেই আয়াদের মা কান্নায় ভেজা কণ্ঠে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই অর্ষি, তুই একটু দেখ না মা, আমার ছেলেটা কেন দরজা খুলছে না। মা এর কথাটা অর্ষির মনের মধ্যে একটু নাড়া দিল। হঠাৎ করে আয়াত ভাইয়া দরজা বন্ধ করে আছে কেন? অর্ষি দরজা নক করতে আয়াত হসকসিয়ে দরজা খুলে দিল। প্রথমবার নক করতেই দরজা খুলে গেল। অর্ষি একটু অবাক হয়ে যায়। আয়াত দরজা খুলতেই অর্ষিকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। অর্ষিকে দরজার বাইরে দেখতে পেয়ে আয়াত একটু কর্কশ গলায় বলে উঠল, এখানে কি? কাল তোকে বলেছিলাম না আমার রুমের সামনে যেন তোকে না দেখি। তারপরও নির্লজ্জর মতো আমার রুমে সামনে এলি কেন? আবার বুঝি আমার গালে আদর দিতে ইচ্ছা হচ্ছে। আয়াতের রাগান্বিত কণ্ঠস্বর অর্ষিকে ঠিক বুঝিয়ে দিচ্ছে যে সে আসলে কি বোঝাতে চাচ্ছে। কাল রাতের কথা আয়াত ভুলতে পারেনি। অর্ষি মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। আয়াতের কথা শেষ হতেই আয়াতের মা আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর সাহস কি আয়াত? তোর সমস্যা কি আয়াত? আমার মেয়েটাকে তো সহ্য হয় না একটুও। আর কি সব বলছিস? কাল আবার কি হয়েছে তোদের? আর তুই এত ডাকার পরও কেন দরজা খুলছিলি না? সমস্যা কি? আয়াত একটু মুখ বাঁকিয়ে অর্ষির দিকে থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তার মাকে উদ্দেশ্য করে একটু শান্ত গলায় বলে উঠল, কাল রাতে ঘুমাইনি, একটু কাজ করেছি বলে উঠতে লেট হয়ে গেছে। ও, যা ইচ্ছে হয় কর, আমরা তো ভয় পেয়ে গেছি। যাই হোক, তুই ঠিক আছিস তাতেই শান্তি। আয়াতের মা কথা শোনাতে শোনাতে চলে গেল। আয়াত দরজার ওপর এক হাত রেখে একটু হেলে দাঁড়িয়ে আছে। অর্ষি বোকার মতো দাঁড়িয়ে এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত অর্ষির দিকে তাকিয়ে মৃদু হেসে বলতে লাগলো, ওরে নির্লজ্জ মেয়ে রে, কোন ভাষায় বলল যে বুঝবে এর মতো একটা বদমেজাজি মেয়েকে আমার সহ্য হয় আল্লাহ জানে। দেখো কেমন মেরুদণ্ডহীনের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওই মিস নির্লজ্জ বেহায়া মেয়ে, কথা কানে যায় না তোর? একটা হ্যান্ডসাম ছেলেকে দেখলে এমন করে তাকিয়ে থাকতে হয়? আশ্চর্য, মনে হয় জীবনও ছেলে দেখে নাই। আমাদের খোঁচা মারা কথাগুলো অর্ষির কানে পৌঁছাতেই অর্ষি আয়াদের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, আমার মেরুদণ্ড নেই তা তোকে বলেছে কে? তুই একটা হনুমানের বংশধর, অসহ্যকর ছেলে একটা, জঙ্গলিদের মতো দেখতে। তোকে তো চিড়িয়াখানায় থাকার কথা, এখানে কি? তোর রূপের জন্য তোকে দেখছি না। তোর মতো একটা আজব প্রাণীকে তো আর সচরাচর দেখা যায় না, তাই মন ভরে দেখে নিচ্ছি। অর্পি কথাটা শেষ করতে আয়াতের দিকে তাকিয়ে মুখটা ভেকসি কাটে। আয়াতে রেগে আগুন হয়ে দাঁতে দাঁত চেপে চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে অর্পির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই অর্পি আয়াদের উদ্দেশ্যে করে মৃদু হেসে বলতে লাগলো, কাল রাতে ব্যবহারের জন্য আমি দুঃখিত আয়াত ভাইয়া, নেক্সট টাইম এমন ভুল হবে না। অর্পি, আমি তোকে। অর্পি আয়াদের কথা শেষ হবার আগে আয়াদের সামনে থেকে পালিয়ে যায়। আয়াত অর্ষি চলে যাবার দিকে
এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে কিছু একটা ভেবে চোখ নামিয়ে নিল। অর্শি, সন্ধ্যা হতে চলল, রেডি হয়েছিস তুই? আয়াদের মা ভীষণ চিৎকার করে কথা অর্শির উদ্দেশ্য বলতে লাগলো। আসলে আজ একটা বিয়ের অনুষ্ঠান আছে। সেই বিয়ের অনুষ্ঠানে আয়াতও তার ফুল পরিবার যাবে। আয়াত একদম রেডি আর অর্শি নিজের রুমে এখনো রেডি হচ্ছে। আয়াত গাড়িতে উঠে যাবে, ঠিক এই মুহূর্তে আয়াতকে উদ্দেশ্য করে তার বাবা বলতে লাগলো, আয়াত, তুই আমাদের সাথে যাস না, অর্শিকে নিয়ে তোর বাইকে করে আসিস, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা আসছি। কিন্তু বাবা, আমি তো তোকে না বারণ করেছি আমার মুখের ওপর কথা বলতে না। অর্শিকে সাথে করে নিয়ে আসলে কোনো পাপ হবে না, আর আমি যেন না শুনি যে আবার ঝগড়া করেছিস। সাবধানে আসিস। কথাটা শেষ করতেই আয়াদের বাবা গাড়ি নিয়ে আয়াদের সামনে থেকে বেরিয়ে যায়। আয়াত বোকার মতো দাঁড়িয়ে আছে। চোখের ওপর থেকে সানগ্লাসটা সরিয়ে আয়াত মনে মনে বলতে লাগলো, এটা কি হলো? এত সুন্দর করে সেজে গুজে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, আয়ান আমায় না নিয়ে বাবা মা চলে গেল। তা না হয় মানতে পারলাম, কিন্তু অর্শির মতো একটা বজ্জাত মেয়েকে নিয়ে আমি কেমন করে যাব? মান সম্মান আর থাকলো না আমার। আয়াত কিছু সময় দুঃখ প্রকাশ করে বাড়ির মধ্যে চলে যায়। অর্শি রুমের বাইরে দাঁড়িয়ে থেকে আয়াত রাগান্বিত কণ্ঠস্বর নিয়ে বলতে লাগলো, এই তোর হয়েছে? সবাই চলে গেছে, আর কত লেট করবি? তারপর তো বিয়ে শেষ হয়ে যাবে। কি? সবাই চলে গেছে? হায় আল্লাহ, এখন আমি যাব কি করে? আমার কত ফ্রেন্ড আসার কথা। আল্লাহ, আমি এখন কি করব? কি করবি মানে? আল্লাহর রাস্তে তাড়াতাড়ি রেডি হবি। আর কি করবি? রেডি হয়ে লাভ কি? আমার যাব কাল সাথে। আমার সাথে যাবি? বাবা বলে গেছে আমার সাথে যেতে। কপাল আমার। আচ্ছা, ঝামেলায় ফেলেছিস আমি যত সব। ও অর্শির শান্ত জবাব শুনে আয়াদের একটু অবাক লাগলো। এই বদমেজাজি মেয়েটা এত শান্ত গলায় কথা বলছে, মানে নিশ্চয় কোনো ব্যাপার আছে। আয়াত অর্শির রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে। কিছু সময় যেতে আয়াত আবার অর্শিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর কতক্ষণ লাগবে? এই তো আমার একটু। ভাইয়া, করছিস কি করে তুই? মানে এতক্ষণ সময় লাগে রেডি হতে? বিয়েটা তো আফরিনের, তোর না। একটু তো রহম কর, পরে আবার ওর জামাই নিয়ে টানাটানি পড়বে। আয়াদের কথার কোনো বিপরীত জবাব এলো না। প্রায় আরও 15 মিনিট যেতেই আয়াদের ধৈর্য বাঁধ ভেঙে যায়। আয়াত চরম বিরক্তি নিয়ে বলে উঠল, এই তুই থাক, আমি গেলাম। এই আয়াত ভাইয়া, যাবে না প্লিজ, আমি একটা বিপদের মধ্যে ফেসে গেছি প্লিজ। অর্শির কান্না ভেজা কণ্ঠ আয়াদের মনের মধ্যে ভয় সৃষ্টি করে দিল। আয়াত দরজা নক করে অর্শিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুই ঠিক আছিস তো? তোর কি শরীর খারাপ লাগছে? আচ্ছা, আমি যাচ্ছি না, তুই রেস্ট নে তাহলে। আরে না, আমি শাড়ি পরতে পারছি না, মাকে একটু ডেকে দিন না প্লিজ। লে, এতক্ষণ কি উগান্ডার ভাষায় বলেছিলাম যে বাবা মা চলে গেছে? এখন বলে মা ডেকে দাও, প্রেসিডেন্টের ডেকে দাও, শাড়ি পরিয়ে দাও, ঢং যত। আয়াত ভাইয়া, আমায় একা বাড়িতে রেখে যাবেন না প্লিজ, আমার ভীষণ ভয় করছে প্লিজ। উফ, আর কতক্ষণ থাকবো বলো আমায়? শাড়ি না পরে অন্য কিছু পরলে পাপ হয়ে যেত। অসহ্যকর একটা মেয়ে, আমি আসবো কি? ও অর্শি দরজা খুলে দিতেই আয়াত অর্শির রুমের মধ্যে প্রবেশ করলো। অর্শি শাড়ি কুচি এক হাতে ধরে অন্য হাতে নিজের বুকের ওপর একটা কাপড় দিয়ে রেখেছে। আয়াত অর্শির চোখের দিকে তাকাতেই অর্শি মাথা নিচু করে ফেলল। কি আর করবে? এমন লজ্জাজনক পরিস্থিতিতে না পারলে আয়াদের থেকে সাহায্য নেওয়া তো দূরে এড়ে তো সহ্য করাই যায় না।
আয়াত অর্শির সামনে হাঁটু গেড়ে বসে অর্শির শাড়ির কুচি ঠিক করে লাগলো। অর্শি আয়াতের দিকে তাকিয়ে আছে। নিশ্চুপ হয়ে আয়াত কুচি ঠিক করে অর্শিকে উদ্দেশ্য করে বলল, এই নে কুচিটা ধরে সেজে গুজে দে। এই নে কুচিটা ধরে গুজে দে আর আমায় উদ্ধার কর। অর্শির শাড়ির কুচি ধরতেই কুচিটা আবার নষ্ট হয়ে যায়। কুচিটা নষ্ট হতেই আয়াতে রেগে বোম হয়ে যায়। এ কী করলি, আবার নষ্ট করে ফেললি। আল্লাহ, আজ আর যাওয়া হবে না। কোনো কাজ তোর দ্বারা ঠিক মতো হয় না। কথাটা শেষ করতে আয়াত আবার অর্শির শাড়ির কুচি ঠিক করতে লাগলো। অর্শি ছলছল চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত বিষয়টা লক্ষ্য করে আর কিছু বলল না। আয়াত কুচিটা ঠিক করে অর্শির পেটের দিকে গুজে দেওয়ার চেষ্টা করতেই আয়াতের হাতে স্পর্শ অর্শির পেটে লাগে। আয়াতের স্পর্শ পেতেই অর্শির সমস্ত শরীর শিউরে ওঠে। অর্শি নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আয়াত শাড়িটা গুজে দিয়ে অর্শির পেটের দিকে তাকাতেই অর্শির নাভিটা আয়াতের চোখে পড়ে। আয়াত এই প্রথম কোনো নারীর উষ্ণ তো পেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে আয়াত বলছে, বাহ কি অপূর্ব সুন্দর। আয়াত অর্শির দিকে তাকাতেই দেখতে পেল অর্শি চোখ বন্ধ করে আছে। আয়াত অর্শির সামনে থেকে উঠে দাঁড়ালো। বুকের উপর থেকে শাড়ি অনেক আগেই সরে গেছে। অর্শি পাথরের মতো দাঁড়িয়ে আছে। আয়াত অর্শিকে এমন অবস্থায় দেখে একটা ঘোরের মধ্যে হারিয়ে যায়। অর্শির দিকে থেকে আয়াত নিজের চোখ ফেরাতে পারছে না। এতটা সুন্দরী মানুষ কি করে হতে পারে ভাবছে আয়াত। আয়াত অর্শির শাড়ির আঁচলটা সেলফিট পিন দিয়ে আটকে দিয়ে নিল। অর্শির বুকের ওপর আয়াতের স্পর্শ অর্শির মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি জন্ম দিল। অর্শি আয়াতের কাঁধের ওপর হাত রেখে আয়াতের শার্টটা শক্ত করে চেপে ধরল। অর্শির হাতের স্পর্শ আয়াতের মনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিল। হ্যাঁ, আয়াত তার নিজের মধ্যে নেই। আয়াত অর্শির শাড়ির আঁচলটা ফেলে দিয়ে অর্শির কোমর ধরে স্ল্যান্ট করে নিজেকে দিকে অর্শিকে টেনে আনে। অর্শি চোখ বন্ধ করে আছে। আয়াত অর্শির চুলগুলো ঘাড়ের উপর থেকে সরিয়ে দিয়ে অর্শির ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। অর্শি নিজের নিয়ন্ত্রণে নেই। অর্শি অনিচ্ছা সত্ত্বেও আয়াতের চুমুগুলো ফেল করতে লাগলো। আয়াত একটু একটু করে অর্শির ঘাড় থেকে অর্শির ঠোঁটের দিকে এগিয়ে আসে। আয়াত অর্শির ঠোঁটের দিকে অগ্রসর হতে অর্শি আয়াতকে ধাক্কা দিয়ে নিজের থেকে তাকে আলাদা করে নিল। অর্শি আয়াতের দিকে দৃষ্টিপাত করে বলতে লাগলো, আয়াত ভাইয়া, এসব ঠিক না। প্লিজ আপনি এখন যান, আমি চাই না এসব, প্লিজ। আয়াত নিজের নিয়ন্ত্রণে নেই। অর্শির কথাগুলো আয়াতের কান অবধি পৌঁছায় না। আয়াত অর্শির দিকে এগিয়ে আসে। অর্শি ছলছল দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। অর্শি পিছিয়ে যেতে যেতে বিছানার কাছে চলে আসে। আয়াত অর্শিকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। অর্শির ওপর ঝাঁপিয়ে পড়ে আয়াত। অর্শি কান্নায় ভেজা কণ্ঠে আয়াতকে এক নাগারে বলে যাচ্ছে, প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন, আমার সব সহ্য হচ্ছে না, আমি অবিবাহিত, প্লিজ। আয়াত অর্শির কথাগুলো পাত্তা না দিয়ে অর্শিকে উদ্দেশ্য করে বলল, প্লিজ অর্শি, প্লিজ, আমি নিজের মধ্যেই নেই, আমরা আজ এক হব। আই নিড ইউ, ইয়া আই রিয়েলি নিড ইউ অর্শি। কথা খুলে বলতে বলতে আয়াত অর্শির ঘাড়ে আবারও মুখ গুজে দিল। অর্শি সহ্য করতে পারছে না। আতঙ্কে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। অর্শির কান্নার শব্দ আয়াতের কানে আসতে আয়াত থা মেরে যায়। আপন মনে আয়াত ভাবতে থাকে সিল, এসব আমি কি করছি? একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ধর্ষণ করছি আমি। আয়াত একটু শান্ত হয়ে যায়। আয়াত অর্শির ওপর থেকে উঠে যায়। অর্শি বিছানায় অর্ধনগ্ন হয়ে শুয়ে কেঁদে চলেছে। আয়াত বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অর্শিকে কিছু বলে শান্ত করার মতো ভাষা তার জানা নেই।
আসাদ আয়াত কিছু সময় দাঁড়িয়ে থেকে অর্শির রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। অর্শি নিজের বিছানায় পড়ে আছে। এতটা লজ্জা লাগছিল তার যে ইচ্ছা করেছিল মরে যেতে। অর্শি কাঁদছে আর ভাবছে আয়াত ভাইয়াকে সাহায্য করার জন্য না ডাকা উচিত ছিল। আজ আমার ভুলের জন্য আয়াত ভাইয়া আমার ওপর জোর করে। আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না আর। অর্শি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ প্রকাশ করে চলেছে। আয়াতের করা ব্যবহার তার মনের মধ্যে কতটা আঘাত করেছে। আয়াত নিজের রুমের সোফার ওপর কপালে হাত দিয়ে বসে আছে। অর্শির ওপর এতটা আকর্ষণীয় হয়ে কি করে পারলাম আমি, আপন মনে ভাবছে আয়াত। কিরে এমন মুখ গোমরা করে বসে আছিস কেন? অনুষ্ঠানে আসলি না যে? অর্শির সাথে ঝগড়া করেছিস? আয়াতের মা এর প্রশ্নের সূচক কণ্ঠে শুনে আয়াত কেঁপে উঠল। আচমকা আয়াতের মা এর উপস্থিতি আয়াতকে বিব্রত করলো। আয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে তার মাকে উদ্দেশ্য করে ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, তোমরা চলে এসেছো, বিয়ের অনুষ্ঠান শেষ। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান তো শেষ, কিন্তু তোকে এতটা চিহ্নিত দেখাচ্ছে কেন? ঘেমে যাচ্ছিস যে, কি হয়েছে? সব ঠিক তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আসলে একটু অসুস্থ বোধ করছি বলে আর যায়নি। ও আয়াতের মা এর কথা শেষ হতেই আয়াত রুমার দিকে নিজের মুখের উপরে বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলতে লাগলো। আয়াতের মা আয়াতকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, অর্শি কোথায়? কথাটা শুনতেই আয়াত চমকে উঠল। অর্শি কোথায় মানে? কাঁপা কাঁপা গলায় বলে উঠল আয়াত। হোম, অর্শি কোথায়? নিজের রুমে আছে নাকি একা একা চলে গেছে বিয়েতে? না মা, একা যায়নি, রুমে আছে হয়তো। ও আমার আয়াতের রুম থেকে মা চলে যেতে আয়াত আবার সোফায় বসে পড়ল। নিজের প্রতি নিজের ভীষণ ঘৃণা হচ্ছে তার। এমন একটা কাজ করেছে সে যাতে করে সে নিজের কাছে সারা জীবনের জন্য ছোট হয়ে গেল। অর্শি, খাবার খেতে আয়, রাত অনেক হয়ে গেছে। অর্শিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে কথাটা বলল আয়াতের মা। অর্শি সেই সন্ধ্যার ঘটনার পর আর নিজের রুম থেকে বের হয়নি। নিজের রুমের মধ্যে চুপটি করে বসে আছে সে। আয়াতের মা অনেকবার বলার পরেও অর্শি রাতের খাবার খেতে আসলো না। আসলে অর্শি একটা শখের মধ্যে আছে। এই অবস্থায় গলা দিয়ে তার কিছুই নামবে না। আয়াত অর্শির খাবার না খেতে আসার কারণটা জানে। আয়াত খাবার টেবিল থেকে উঠে চলে যায় নিজের রুমে এসে আয়াত বেলকনির দিকে চলে যায়। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের গুজে নিকোটিনে ধোঁয়া গ্রহণ করতে থাকে। মাথাটা জ্যাম ধরে আছে তার, তাই একটু হালকা হচ্ছে আয়াত। রাত প্রায় গভীর। আয়াত নিজের রুম থেকে বেরিয়ে এলো। কিছু একটা ভেবে আয়াত অর্শির রুমের দিকে এগিয়ে যায়। অর্শির রুমের লাইট অফ। আয়াত অর্শির রুমের মধ্যে প্রবেশ করে দরজাটা আলতো শব্দ করে বন্ধ করে দিল। রুমের মধ্যে একটু বেশি অন্ধকার। আয়াত লাইটের সুইচ খুঁজতে লাগলো। লাইটের সুইচ অন করে আয়াত অর্শির বিছানার দিকে ঘুরে তাকাতেই বেশ চমকে যায়। আয়াত দেখতে পায় অর্শি বিছানার একটা কোনো চুপ করে বসে আছে। চোখ জোড়া বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। রুমের লাইট অন হতেই অর্শি আয়াতের দিকে দৃষ্টিপাত করলো। আয়াতকে এত রাতে নিজের রুমে দেখতে পেয়ে অর্শি আর বুঝতে বাকি নেই আয়াত তার রুমে কি জন্য এসেছে। অর্শি আয়াতের দিক থেকে মুখ ঘুরিয়ে নিজে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যেটা তখন করতে পারেনি ওইটা এখন করতে এসেছে। ওম, শুরু করুন, আর বাধা দেব না। আমি প্রস্তুত। অর্শির কথাটা আয়াতের কান থেকে এসে বুকের মধ্যে আঘাত করলো। একটা ভুল আয়াতকে অর্শির চোখে কতটাই নিচে নামিয়ে এনেছে তা দেখে আয়াত মাথা নিচু করে ফেলল। অর্শি আয়াতের নীরবতা দেখে আবারও বলতে শুরু করল, তাড়াতাড়ি করুন,
মা বাবা আবার চলে আসলে সমস্যা হবে। অর্শি কথাটা শেষ করতে আয়াত অর্শির দিকে এগিয়ে আসতে লাগলো। আয়াত সকাল নীরবতা ভেঙে অর্শিকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলে উঠল, একদম চুপ, অনেক কথা বলা শিখে গেছিস তুই। নিজেকে আমার রক্ষিতা ভাবিস নাকি? আমি ভুল করেছি, হ্যাঁ, এই মুহূর্তে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তবে একটা কথা, আমি যখন নিজের ভুল বুঝতে পেরেছি তখন আমি তোকে ছেড়ে দিয়েছি। তুই প্লিজ অর্শি আমায় ক্ষমা করে দে। আমি লজ্জিত তোর কাছে, প্লিজ হোম করে দিয়েছি ক্ষমা। তো এত রাতে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? আরও তো সময় ছিল, তখন কেন ক্ষমা চাইতে আসেননি? আপনাদের মতো ব্যক্তিহীন পুরুষ মানুষদের আমার খুব খুব ভালো চেনা আছে। আপনারা সুযোগ গোছাচ্ছেন, সুযোগের সদ্ব্যবহার করতে লেট করেন না। অর্শির কথাগুলো আয়াতকে বারবার আঘাত করছে। অর্শি বারবার একটাই বোঝাতে চাইছে যে সব ভুল আয়াতের, অর্শি কোনো ভুল নেই। হ্যাঁ, আয়াত ঠিক অর্শির ওপর কিছুটা জোর করেছে, কিন্তু পরিস্থিতি এমনটাই ছিল। অর্শির কথার বিপরীতে আয়াত কোনো কথা বলে নাই। প্লেটে করে আয়াত অর্শির জন্য খাবার নিয়ে এসেছে। অর্শির সামনে বসে আয়াত অর্শির উদ্দেশ্যে খাবার প্লেট এগিয়ে দিতেই অর্শি মুখ ঘুরিয়ে নিল। আয়াত মৃদু কণ্ঠে অর্শিকে বলল, প্লিজ অর্শি, খাবারটা খেয়ে নে। আমি তোর কাছে ওই ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। দয়া করে আমায় ক্ষমা করে দে। তোর চোখের জলে কারণ আমি, প্লিজ আর চোখের জল ফেলিস না, আমার খুব কষ্ট হয়েছে। প্লিজ। অর্শি নীরব হয়ে আছে। আয়াত নিজের হাতে অর্শির মুখের দিকে খাবার এগিয়ে দিতে অর্শি খাবারটা খেতে লাগলো। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অর্শির। আয়াত অর্শিকে খাবার খাইয়ে অর্শির চোখ মুছিয়ে দিতে বলতে লাগলো, ক্ষমা করে দে অর্শি আমায়। জীবনে আর কখনো আমি এই ভুলের দ্বিতীয় সূত্রপাত করব না। প্লিজ মন থেকে ক্ষমা করে দে আমায়। আয়াতের কথার বিপরীতে অর্শি কিছু বলল না। আয়াত প্লেটটা হাতে নিয়ে রুমের লাইট অফ করে দিয়ে অর্শি রুম থেকে বেরিয়ে যায়। সকাল হতেই আয়াতের ঘুম ভেঙে যায়। রাতে যে খুব ঘুম হয়েছে তার এমনটা নয়। সারা রাত আয়াতের মাথায় আজকের এই ঘটনাটা ঘুরপাক খাচ্ছিল। তাই আয়াতের ঘুম শান্তিতে হলো না। আয়াত ভোর হতেই ফ্রেশ হয়ে নিল। আজ ভার্সিটিতে যেতে হবে। সকালে নাস্তা টেবিলে আয়াত বসে নাস্তা খাচ্ছে। অর্শি এখনো আসেনি খাবার টেবিলে। আয়াত বারবার অর্শির রুমের দিকে তাকাচ্ছে। কখন অর্শি আসবে ভাবছে আয়াত। কিছু সময় যেতে অর্শি রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলো। আয়াত অর্শি আসছে দেখে আর অর্শির দিকে তাকালো না। খাবার শেষ হতেই আয়াত বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রোজ অর্শিকে নিয়ে আয়াত ভার্সিটি যায়। আয়াত রোজগার মতো অপেক্ষা করছে। অর্শি বাড়ির সামনেই আসতেই দেখতে পেল আয়াত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অর্শি আয়াতের দিকে পাত্তা না দিয়ে আয়াতের সামনে এসে দাঁড়ায়। আয়াত অর্শির দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আয়াতকে দেখে বোঝা যাচ্ছে আয়াত চাইছে অর্শি তার বাইকে করে ভার্সিটিতে যাক, কিন্তু না, অর্শি একটা রিক্সা থামিয়ে রিক্সায় উঠে বসে। আয়াত অবাক হয়ে অর্শির দিকে তাকিয়ে রইল। অর্শি তার মন থেকে কালকের ব্যাপারটা জন্য ক্ষমা করেনি। আয়াত একটা বাঁকা হাসি দিয়ে বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ভার্সিটিতে এসে আয়াত ক্যাম্পাসের মধ্যে আড্ডা দিচ্ছে। অর্শি ক্যাম্পাসে ঢুকতে আয়াত অবাক হয়ে যায়। আয়াত অর্শিকে ডেকে রাগে গজগজ করতে করতে অর্শির দিকে এগিয়ে যায়। অর্শি একটা চলবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ ও ভিডিওটি একটু শেয়ার করবেন প্লিজ।